নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের প্রতিবেদনের প্রথমেই একটা প্রশ্ন করব আপনাদের। আপনারা কি জানেন নরেন্দ্র মোদীর সবথেকে প্রিয় কাজ কোনটি? আপনারা যদি ভাবেন দেশের মানুষের ট্যাক্সের টাকায় বিদেশে ঘুরে বেড়ানো, তাহলে ভুল ভাবছেন। এটার থেকেও বড় একটি কাজ আছে যা পেলে উনি সব ভুলে যেতে পারেন। এ বিষয়ে আপনাদের কি মতামত তা আপনারা মন্তব্যের মাধ্যমে আমাদের জানাতে পারেন। তবে আমার মতে ওনার সবথেকে প্রিয় কাজ হলো নির্বাচনের সময় একটি সভা থেকে আরেকটি সভায় ঘুরে ঘুরে নিজের আত্মপ্রচার করা। সেটা কে শুনছে কে শুনছে না, কে বিশ্বাস করছে কে করছে না, এতে মোদিজির কিচ্ছু এসে যায় না। এই কাজটি পেয়ে গেলে নরেন্দ্র মোদী সব কিছু ছেড়ে দিতে পারেন, এমনকি বিদেশ যাওয়াও। আর সেই কারণেই তো বিদেশে সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়ে উনি এখানে মন দিলেন আত্মপ্রচারের, এই থুড়ি ভোট প্রচারের। আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে মোদিজির এই সভাগুলোর মোটামুটি একটা ছক দেখতে পাবেন। সভাস্থল পুরোটা ভর্তি থাকতে হবে, সেটা মোদিজি চাঁদে সভা করলেও থাকতেই হবে। মোদিজির চাঁদেও যে জনপ্রিয়তা আছে তা দেখানো জরুরি। মোদিজি যখন সবাই ঢুকবেন, সামনে একদল লোক থাকবে যারা জাতীয় পতাকা নাড়তে নাড়তে মোদি মোদি বলে চিৎকার করতে থাকবে। মোদিজির বক্তৃতা দিতে ওঠার সময় ওই লোকগুলো আবার এক প্রস্ত মোদি মোদি বলে চিৎকার করবে। এরপর মোদিজি স্টেজে উঠবেন, বলবেন ভারত মাতা কি জয়। সামনের দর্শক একই সাথে তারস্বরে চিৎকার করবে। তারপর মোদিজি তার মুখস্থ করা বক্তৃতা দিতে শুরু করবেন। কখনো নিজের আত্মপ্রচার, কখনো বিরোধীদের সমালোচনা, কিন্তু সামনের যে দর্শককুল তাদের মধ্যে তার কোনো ভাবান্তর দেখা যাবে না। তারা সবসময় হাসছে, মাথা নাড়ছে, হাত নাড়ছে, পতাকা নাড়ছে। তারা আছেন তাদের মতন, ভাড়া করা দর্শক যেমন হয় আর। বন্ধুরা, আবার বিষয় ফেরার আগে একটি আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আমাদের এই প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন। কাশ্মীরের পেহেলগাঁওতে যখন ঘটনাটি ঘটে, সে সময় নরেন্দ্র মোদী ছিলেন বিদেশে। ঘটনাটি ঘটার খবর পাওয়া মাত্রই উনি তড়িঘড়ি ওনার সফর কাটছাট করে ভারতে ফিরে আসেন। সবাই ভেবেছিল উনি দেশে ফিরেই নিশ্চয়ই চলে যাবেন কাশ্মীরে। এই ঘটনা যে সমস্ত মানুষজন মারা গিয়েছিলেন তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করবেন, তাদের সান্ত্বনা দেবেন। কিন্তু কোথায়? তিনি দেশে ফিরে সোজা চলে গেলেন বিহারে একটি নির্বাচনী প্রচার সভায়। আসলে অনেকের কাছেই পরিষ্কার নয় যে বিষয়টি, তা হলো যেখানে সমস্যা, যেখানে গেলে মানুষের প্রশ্নের মুখোমুখি হতে হবে, সেরকম জায়গায় সাধারণত মোদিজি এড়িয়ে যান। যেমন মণিপুর। আজ পর্যন্ত মোদিজি মণিপুরের পথ মারান। যেমন কৃষক আন্দোলন, মোদিজি কৃষকদের মুখোমুখি হন। সেরকমই কাশ্মীরে এই সময় গেলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উনি প্রশ্নের মুখে পড়তে পারেন। যে 26টি পরিবার পেহেলগাঁওতে নিজেদের আত্মীয়দের হারিয়েছেন, তাদের মুখোমুখি হতে গিয়ে বহু বিজেপি নেতাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এরকমই পরিস্থিতিতে মোদিজি কিছুতেই এই পরিবারগুলোর মুখোমুখি হবেন না। এরকম পরিস্থিতির চেয়ে অনেক ভালো নির্বাচনী প্রচার। এরপরে ঘটে গেল বহু ঘটনা। ভারত অপারেশন সিঁদুরের নামে মিসাইল আক্রমণ করে পাকিস্তানের ভেতরে থাকা 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিল। 100 জনের উপর জঙ্গি মারা গেল। 4 দিন ধরে রীতিমতো পাকিস্তানের সাথে যুদ্ধ চলল। কার্যত পাকিস্তান যখন কোন ঠাসা, ঠিক সেই সময় এক অজানা কারণে হঠাৎ এই যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেল। আর অদ্ভুতভাবে এই যুদ্ধবিরতি ঘোষণা প্রথম ভারতবাসী জানতে পারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের একটি পোস্ট থেকে। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কেন ডোনাল্ড ট্রাম্প করবেন, এর কোনো সদুত্তর মোদিজির কাছ থেকে পাওয়া গেল না। ভারত সরকার তথা ভারতের বিদেশ দপ্তর যখনই একটু অন্য কিছু বলবার চেষ্টা করেছে, তখনই ডোনাল্ড ট্রাম্প তার আগে বা পরে এসে ভারতের কথা মিথ্যা প্রমাণ করবার চেষ্টা করেছে। বারবার এর ফলে ভারত তথা ভারতের প্রধানমন্ত্রী অপমানিত হয়েছেন। অথচ এই বিষয়ে মোদিজি পুরোপুরি চুপ। বন্ধুরা, ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে এর আগেও বহু উদাহরণ আছে যেখানে পৃথিবীর তৃতীয় কোনো শক্তি এর ভেতরে ঢোকার চেষ্টা বারবার করে গেছে। কিন্তু এই ধরনের পরিস্থিতি কিভাবে সামলাতে হয় তার উদাহরণও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীরা রেখে গেছেন। 1971 সালে আমেরিকার চাপ কিভাবে ইন্দিরা গান্ধী সামলেছিলেন, সেই প্রসঙ্গ নয় ছেড়েই দিলাম। আমি মোদিজিকে মনে করেই দিতে চাই তারই দলের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা। ভারত পাকিস্তানের মধ্যে সে সময় কার্গিল যুদ্ধ হচ্ছিল। সেই সময় বন্ধুরা একই রকমভাবে আমেরিকা থেকে চাপ এসেছিল সেই যুদ্ধ বন্ধ করার। কিন্তু অটল বিহারী বাজপেয়ী কোনোভাবেই সেই চাপের কাছে নতি স্বীকার করেননি। তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন, কার্গিলের পাহাড়গুলিতে যতক্ষণ একজনও পাকিস্তানি থাকবে ততক্ষণ এই যুদ্ধ চলবেই। আমি কারুর চাপের কাছে নতি স্বীকার করে যুদ্ধ বন্ধ করব না। অন্য দলের নেতা নেত্রীদের কথা ছেড়েই দিলাম,
মোদিজি তো নিজের পূর্বসূরির থেকেও কিছুটা হলেও শিখতে পারতেন। বন্ধুরা, আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আগামী বছর, আর তাই পশ্চিমবঙ্গের আকাশে যে এখন ভোট পাখিদের আনাগোনা বাড়বে এটা সবাই জানে। সেই সূত্র ধরেই এই কদিন আগে আলিপুরদুয়ার থেকে ঘুরে গেলেন নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ সরকারের দিকে ছুড়ে দিলেন বহু প্রশ্ন, কিন্তু অদ্ভুতভাবে সেই প্রশ্নগুলির তীর পশ্চিমবঙ্গ সরকারের দিকে যতটা না ধেয়ে এলো তার চেয়ে অনেক বেশি গতিতেই ছুটে গেল মোদিজির দিকে। মোদিজির তোলা সেরকমই কিছু প্রশ্নের কথা এখানে বলবো। साथियों, भ्रष्टाचार का सबसे बुरा असर नौजवानों पर पड़ता है, गरीब और मिडिल क्लास परिवारों पर होता है। भ्रष्टाचार कैसे चारों तरफ बर्बादी लाता है, ये हमने टीचर भर्ती घोटाले में देखा है। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया, उनके परिवारों को तबाह कर दिया, उनके बच्चों को असहाय छोड़ दिया। टीएमसी के घोटालेबाजों ने सैकड़ों गरीब परिवार के बेटे बेटियों को अंधकार में धकेल दिया है। শুনলেন তো বন্ধুরা, যথেষ্ট প্রাসঙ্গিক ও ন্যায্য প্রশ্ন তুলেছেন মোদিজি। বন্ধুরা, আমাদের রাজ্যে এই শিক্ষক দুর্নীতিতে কতটা আসলে দুর্নীতি রয়েছে আর কতটা কোর্ট কেসের মাধ্যমে বিষয়টিকে গুলিয়ে দেওয়া হয়েছে তা নিয়ে বিভ্রান্তি আছে। আজকে পুরো বিষয়টি একটি জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। দুর্নীতি হয়ে থাকলে যারা করেছেন অবশ্যই তাদের শাস্তি পাওয়া উচিত, কোনো রকমভাবে তাদের ক্ষমা করা উচিত হবে না। এর সাথে একথাও ঠিক, পুরো বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অত্যন্ত মানবিকতার সাথে দেখছেন। আর এখানেই মোদিজিকে একটি প্রশ্ন করতে চাই। মোদিজি, আপনার কি মনে আছে সেদিন অটল বিহারী বাজপেয়ী আপনাকে পাশে বসিয়ে রাজধর্ম পালন করতে কী কথা বলেছিলেন? অটল বিহারী বাজপেয়ী রাজধর্ম পালনের কথা যেমন আপনাকে শিখিয়েছিলেন, একই সাথে তিনি এও শিক্ষা দিয়েছিলেন সেদিন একজন প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী। তিনি বিরোধী দলেরও প্রধানমন্ত্রী, তিনি তার দলের সরকার যে রাজ্যে আছে তারও প্রধানমন্ত্রী। মোদিজি, আপনি আলিপুরদুয়ারের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া শিক্ষক দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দিকে যখন প্রশ্ন তুলছেন, সেই একই সময় ত্রিপুরায় 10,000 শিক্ষক এবং উত্তরপ্রদেশের যে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশ লাঠিচার্জ করেছিল, সেই শিক্ষকরা আপনার কাছে আশা করছে আপনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী দুজনকেই পাশে বসিয়ে সেদিনের অটল বিহারী বাজপেয়ীর মতন রাজধর্ম পালনের পরামর্শ দেবেন। আপনি পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের গুন্ডামি তোলাবাজি নিয়ে প্রশ্ন তুললেন, একদম প্রাসঙ্গিক এবং সঠিক প্রশ্নই আপনি তুলেছেন। একটি দল দীর্ঘদিন ধরে সরকারে থাকলে সেই দলের এই ধরনের মানসিকতার মানুষজনের সংখ্যা বাড়ে। যদি দলের মধ্যে কঠোর অনুশাসন থাকে, তা দিয়ে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করতে হয়। উদাহরণ হিসেবে বলতে পারি, বীরভূমের তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল ফোন করে এক পুলিশ অফিসারকে আজে বাজে কথা বললেন। এরপর দলের চাপে তাকে মৌখিকভাবে এবং লিখিতভাবে একাধিকবার ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু মোদিজি, কর্নেল সোফিয়া কুরেশি তো আমাদের কাছে গর্ব। সেই সোফিয়া কুরেশিকে আপনার দলের মধ্যপ্রদেশের নেতা তথা মন্ত্রী বিজয় শাহ যখন উগ্রপন্থীদের বোন বলে সম্বোধন করল, দলের তরফ থেকে আপনারা কি পদক্ষেপ নিলেন বিজয় শাহের বিরুদ্ধে? গ্রেপ্তার তো দূরের কথা, এখনো অবধি তিনি মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনি কি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে রাজধর্ম পালনের কথা বলতে পেরেছিলেন? সুতরাং মোদিজি, আমরা পশ্চিমবঙ্গবাসীরা জানি আপনি অটল বিহারী বাজপেয়ী নন। ত্রিপুরা উত্তরপ্রদেশের শিক্ষকদের ক্ষেত্রে বা মধ্যপ্রদেশের বিজয় শাহের ক্ষেত্রে আপনি পরিস্থিতি থেকে পালিয়ে বেড়ানোর জন্য ওই চুপ করে থাকার পন্থাই অবলম্বন করবেন। আপনার সেই সৎ সাহস নেই আপনারই দলের মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে রাজধর্ম পালনের কথা বলার। এবার আসা যাক চা বাগান প্রসঙ্গে। साथियों, टीएमसी ने चाय बागान में काम करने वाले साथियों को भी नहीं छोड़ा है। यहां सरकार की कुनीतियों के कारण टी गार्डन लगातार बंद होते जा रहे हैं। मजदूरों के हाथ से काम निकलता चला जा रहा है।
यहां पीएफ को लेकर जो कुछ भी हुआ वो बहुत शर्मनाक है। ये गरीब मेहनतकश लोगों की कमाई उस पर डाका डाला जा रहा है। टीएमसी सरकार इसके दोषी लोगों को बचाने की कोशिश कर रही है। চা বাগান নিয়ে প্রশ্নের উত্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে উত্তরটি দিয়েছেন সেটি শোনা যাক। আমি আলিপুরদুয়ারে গতকাল উনি যেখানে মিটিং করেছেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড, আমি একটু পিছিয়ে যেতে চাই। 2016 সালে যখন আমাদের রাজ্যের বিধানসভা ভোট, 16 সালে বছরের একদম শুরুতে তিনি আলিপুরদুয়ারে আসেন, তবে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে নয়, মাদারিহাটে আদিবাসী সারনা ময়দানে তিনি একটা মিটিং করেন। হয়তো তিনি মিটিংয়ের কথাটা ভুলে গেছেন, কারণ তিনি সেই মিটিংয়ে বলেছিলেন যে ওখানে ডানকান গোষ্ঠীর যে 7টা রুগ্ন চা বাগান রয়েছে, বিজেপিকে জেতাতে সেই 7টা চা বাগান অধিগৃহীত হবে। তো ভোটের আগেই যেহেতু উনি বলে গিয়েছিলেন, আমি সেই গেজেট নোটিফিকেশনটা নিয়ে এলাম। যে গেজেট নোটিফিকেশনের তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 28 তারিখ 2016। গেজেট নোটিফিকেশন পাবলিক করে দেওয়া হলো, পাবলিশড হলো গেজেট নোটিফিকেশন, এবং গেজেট নোটিফিকেশন পাবলিশ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, এখনকার যিনি অর্থমন্ত্রী তিনি তখন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার, তারা লিখে দিলেন একেবারে গেজেট নোটিফিকেশনে আছে যে বীরপাড়া, গারগান্ডা, লঙ্কাপাড়া, তুলসীপাড়া, হান্টাপাড়া, ধুমচিপাড়া এবং ডিমডিমা এই বাগানগুলো সব টিবোর্ড অধিগ্রহণ করে নেবে। বাস্তবে যেটা দেখা গেল, এটা ঠিক যে মনোজ টিগ্গা প্রথম জিতলেন মাদারিহাটে, কিন্তু এই যে বাগানগুলোর নাম এই গেজেটে ছিল, এক এক করে এই সব বাগানের ঝাঁপ বন্ধ হওয়া শুরু হলো। বাগান খোলা তো দূরস্থ, এবং এই সমস্ত বাগান, আরো অনেক বাগান, কিন্তু এই যে বাগানগুলো উনি বলেছিলেন অধিগৃহীত হবে, এই বাগানগুলো বন্ধ হয়ে গেল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগ গ্রহণ করলেন, তার সরকার উদ্যোগ গ্রহণ করলো এই বন্ধ চা বাগান খোলার। এটা 2016। এখন মাননীয় প্রধানমন্ত্রী হয়তো ভুলে গেছেন যে আদিবাসী সারনা ময়দানে 2016 সালে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2016 থেকে 2021 বাংলার বিধানসভার ভোট, বাংলার বিধানসভা ভোটের আগে যে বাজেট, সেই বাজেটে পরিষ্কারভাবে লেখা হলো যে আসাম এবং বাংলার চা বলয়ের জন্য 1000 কোটি টাকা উন্নয়নের জন্য দেয়া হবে। আমরা আসামের হিসেব বলতে পারবো না, আসাম থেকে যারা মিটিংয়ে এসেছিলেন তাদের কাছে হিসেব থাকতে পারে, কিন্তু বাংলার চা বলয়ে একটা পয়সা হচ্ছে যা ঘোষণা হয়েছিল তা আসেনি। একটা বাগানে একটা পয়সা, কোনো চা শ্রমিকের জন্য একটা পয়সা ন্যূনতম ভাবে আসেনি। এটা 2021-এর ঘোষণা ছিল, এবং আমরা নিশ্চিত যেহেতু সামনের বছর আবার বাংলার বিধানসভা নির্বাচন আছে, সামনের বছরের বাজেটে আবার চা বাগান নিয়ে কিছু উল্লিখিত থাকবে। এই যে 16-তে ঘোষণা হয়েছিল, 21-এ ঘোষণা হলো, তারপরের আবার বাজেটগুলো দেখলে দেখা যাবে চা বাগান শব্দটাই নেই। এবং সব থেকে গুরুত্বপূর্ণভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা পার্লামেন্টে, আমি তারিখগুলো বলে দিচ্ছি, 21শে মার্চ, 28শে মার্চ এবং 4 এপ্রিল আমরা নির্দিষ্ট করে চা সংক্রান্ত প্রশ্ন এই জন্য করেছিলাম, কেননা বাগানের যে জমি তার মালিক হচ্ছেন রাজ্য সরকার, কিন্তু বাগানগুলো ব্যক্তি মালিক চালান। কেন্দ্রীয় সরকারের বাগান আছে, কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল পিএসইউ অ্যান্ড্রু ইউল্যান্ড কোম্পানি লিমিটেড বাগান চালান। যে লোকসভায় দাঁড়িয়ে গতকাল প্রধানমন্ত্রী এত লম্বা চওড়া বক্তৃতা দিলেন, চা নিয়ে এত কথা বললেন, একবারের জন্য তিনি বললেন না, যদিও গতকাল এই বাগানগুলোর শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন। 4টে বাগান রয়েছে এই ডুয়ার্সে, আলিপুরদুয়ার লোকসভায় 2টো রয়েছে, জলপাইগুড়িতে 2টো রয়েছে, বানারহাট চা বাগান, কারবালা চা বাগান, চুনাভাট্টি চা বাগান এবং নিউ ডুয়ার্স চা বাগান। এই যে 4টে বাগান, আমরা জানতে চেয়েছিলাম যে এই বাগানগুলোতে শ্রমিকরা কেন টাকা পাচ্ছেন না, শ্রমিকরা কাজ করছেন, মজুরি দেওয়া হচ্ছে না। এটা তো ব্যক্তি মালিকের বাগান নয়, বাগানের মালিক হচ্ছেন হেভি ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট। এই বাগানের মালিক অ্যান্ড্রু ইউল্যান্ড লিমিটেড কোম্পানি, যার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সেন্ট্রাল পিএসইউ। কেন্দ্রীয় সরকার লিখলেন, আমাদের কাছে হিসেব অন্য, কিন্তু ওরা অ্যাডমিট করলেন যে হ্যাঁ 5-6 সপ্তাহের মজুরি দেওয়া হচ্ছে না। আমরা আজকে বলছি এই বাগানগুলোতে গত 2 বছরের প্রভিডেন্ট ফান্ড, যে প্রভিডেন্ট ফান্ড শ্রমিকের যে টাকা, সেই টাকা কেটে নেওয়া হচ্ছে, সে টাকা জমা তো হচ্ছেই না। এমনকি এমপ্লয়ারের জমা দেওয়ার যে টাকা, মানে কেন্দ্রীয় সরকারের যে টাকা জমা দেওয়ার কথা, সেই টাকা জমা দেওয়া হচ্ছে না। এই বাগানগুলোতে কেন্দ্রীয় সরকারের বাস দেওয়ার কথা, স্কুলের বাচ্চাদের দেওয়ার জন্য আমরা প্রশ্ন করেছিলাম যে বাস আছে কি নেই। সেই প্রশ্নের উত্তর হচ্ছে লাইট উইংড কমার্শিয়াল ভেহিকলস। আসলে ট্রাকের মধ্যে, চা পাতা তোলার ট্রাকের চারিদিকে বাঁশ বেঁধে কুকুর ছাগলের মতো বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে, বাচ্চারা প্রাণ হাতে করে যাচ্ছে, কোনো উত্তর সেখানে পাওয়া যায়নি। এবারে এই যে দেশের প্রধানমন্ত্রী, উনি যে এসে কথা বলেন, ওনার কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের মধ্যে যে ফারাক,
সেই ফারাক রাজ্যের মানুষ ধরে ফেলেছেন। আমরা জানতে চেয়েছিলাম যে আমাদের রাজ্যে এবারে চা বলয়ের সমস্যা ছিল, অনাবৃষ্টির সমস্যা ছিল, নেপালের খারাপ চা ঢুকে যাওয়ার ছিল, সেই নিয়ে চা বলয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে হঠাৎ করে চা পাতা তোলার দিন আপনি এগিয়ে দিয়েছিলেন। আমরা জিজ্ঞাসা করলাম 4 তারিখ এপ্রিল মাসে যে রাজ্য সরকার কি জানে, যে রাজ্য সরকারকে কনসাল্ট করেছেন চা পাতা তোলার জন্য? কোনো উত্তর নেই। যে উত্তর দিয়েছেন তা থেকে পরিষ্কার যে রাজ্য সরকার কনসাল্টেড নয়। এবার একদিকে মোদির এই কথা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। 67 টাকা দিন প্রতি মজুরি ছিল 2011 সালে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা থেকে চলে যায়। আজ মজুরি হচ্ছে 250 টাকা দিন প্রতি, এবং এই মজুরি আরো বাড়তে পারে, কেননা কেন্দ্রীয় সরকার ফ্লোর মিনিমাম ওয়েজ ঘোষণা করছেন না। ফ্লোর মিনিমাম ওয়েজ ঘোষণা করে দিলে রাজ্য সরকার মিনিমাম ওয়েজ ফিক্স করে দিতে কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু হচ্ছে না দীর্ঘদিন ধরে, তাই ধাপে ধাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন 250 টাকা মজুরি শুধু নয়, অন্য যে কম্পোনেন্ট যেগুলো রাজ্য সরকারের দেওয়ার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার কথা নয়, তা চা সুন্দরী হতে পারে, জমির পাট্টা হতে পারে, ক্রেশ এবং হেলথ সেন্টার। চা বলয়ে 97টা ক্রেশ এবং হেলথ সেন্টার, এবং এই প্রতিটা হেলথ সেন্টারে অ্যাম্বুলেন্স, এগুলো সব যাদের বাগান তাদের করার কথা। এবং যখন এটা প্রকাশ্যে এলো যে বাগানে বাস পর্যন্ত নেই, যে বাস মালিকদের দেওয়ার কথা, এই বাগানগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের প্রশাসনিক মিটিং আমরা তাকে জানিয়েছিলাম, তিনি বাসেরও বন্দোবস্ত করেছেন। রুট তৈরি হয়ে গেছে, অবিলম্বে রাজ্য সরকার বাসগুলো চালাবে। এখন এগুলো চা শ্রমিকদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ঘটনা ঘটছে। চা শ্রমিকরা বুঝতে পারছেন যে চা শ্রমিকদের পক্ষে কে আছেন, চা শ্রমিকদের পক্ষে কে নেই। তার ফলাফল আমরা মাদারিহাটের উপনির্বাচনে দেখেছি। লোকসভা নির্বাচনে মাদারিহাটে 100টা বুথ চা বলয়ের বুথ, শুধু চা বাগানের বুথ, সেই বুথগুলোর 55টা বিজেপি জিতেছিল, 45টা তৃণমূল জিতেছিল। উপনির্বাচনে আমাদের 45 বেড়ে হয়েছে 81, বিজেপির 55 কমে হয়েছে 19। শুধু চা বলয়ে 15,000 ভোটের লিড মাদারিহাটে পাওয়া গিয়েছে, এবং আমরা কনফিডেন্ট উনি যা খুশি উনি আরো আসবেন। এই মানে প্রি ইলেকশন গিমিক ভিজিট গুলো শুরু হলো, এই ভিজিট চলতে থাকবে। তো উনি আসুন, আমাদের তাতে কোনো আপত্তি নেই, উনি আরো চা বলয়ে যান, আরো প্রতিশ্রুতি দিন, কিন্তু আমরা এটুকু নিশ্চিত যে অভিজ্ঞতার ভিত্তিতে অলরেডি চা বাগানের মানুষ ভোটে চা বেল্টের যে বুথগুলো রয়েছে সেই বুথের রেজাল্ট গত 2 বছর ধরে যা দেখতে পাওয়া যাচ্ছে তা থেকে পরিষ্কার যে মোদির কথা বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, এই ফারাক আমাদের চা বলয়ের মানুষ ধরে ফেলেছেন, এবং মানুষ সেইভাবে ভোট দিচ্ছেন, সেইভাবে ভোট দেবেন। আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবার মুখ্যমন্ত্রী করবার যে বাংলার লড়াই, সেই লড়াইয়ে আমাদের রাজ্যের চা বলয় অধ্যুষিত আসনগুলোতে বিজেপি একেবারে পর্যুদস্ত হবে। বন্ধুরা, 2026-এর ভোট হতে এখন আর 1 বছরও বাকি নেই। নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারের এই সভা দিয়ে বিজেপির ভোট পাখিদের এ রাজ্যে প্রচার শুরু হয়ে গেল। ইতিমধ্যেই আজকে অমিত শাহ এসে উপস্থিত হয়েছেন, কাল থেকে ওনার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিও শুরু হচ্ছে, এবং এগুলো এরপর থেকে একের পর এক চলতেই থাকবে। সারা ভারত থেকে বিজেপির বিভিন্ন নেতারা এ রাজ্যে নিত্য যাত্রীতে পরিণত হবে। আগামী কয়েক মাস আমাদের অভ্যস্ত হয়ে পড়তে হবে মিথ্যে কথা, ফেক নিউজ, রাজনৈতিক জুমলা ইত্যাদি। সুতরাং এগুলোকে চিনে নেবার অভ্যাস এখন থেকে শুরু করে দিন। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন? আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান। ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।